নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ময়মনসিংহ জেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে খুন, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে। ইতিমধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। উত্তপ্ত বাংলাদেশে বৃহস্পতিবার রাতে দুটি সংবাদ মাধ্যমে হামলা চালানো হয়। অফিসে হামলা এবং সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন ইউনূসের প্রেস সচিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক। এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তাকে অর্ডার অফ ওমানে সম্মানিত করলেন সে দেশের সুলতান হাইথাম বিন তারিক। ব্রাউন ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভয়াবহ গুলিকাণ্ডের ঘটনার পর গ্রিন কার্ড লটারি এবং ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম স্থগিত করার নির্দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ময়মনসিংহ জেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে খুন, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে। ইতিমধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ময়মনসিংহ জেলায় এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলাদেশে। এই ঘটনায় ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শনিবার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করে তিনি এই তথ্য প্রকাশ করেন। ইউনূস প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তার বয়স 27 বছর। তিনি একজন সনাতন হিন্দু। প্রধান উপদেষ্টা তার পোস্টে লিখেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ময়মনসিংহের বালুকা এলাকায় সংঘটিত দীপু চন্দ্র দাস নামে এক সনাতন হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ ইউনূস জানান, ময়মনসিংহ এলাকায় একাধিক জায়গায় একসঙ্গে অভিযান চালানো হয়, তারপরই এই গ্রেফতারি। তার কথায়, RAB 14 বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে এমন এক সময়ে যখন বাংলাদেশ জুড়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তুঙ্গে। সম্প্রতি যুবনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হাদি ছিলেন গত বছরের ছাত্র নেতৃত্বাধীন জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাদির। ঢাকায় গত 12 ডিসেম্বর মুখোশধারী দুষ্কৃতীদের ছোড়া গুলি মাথায় লাগলে গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। এর আগের দিন শুক্রবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং সাধারণ মানুষের কাছে সংযম বজায় রাখার আহ্বান জানান। ইউনূস প্রশাসনের তরফে জারি করা বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীর নিন্দা জানাচ্ছি। নতুন বাংলাদেশের পরিসরে এই ধরনের হিংসার কোনো জায়গা নেই। এই নির্মম অপরাধের সঙ্গে জড়িত কাউকেই রেহাই করা হবে না। সরকারের বিবৃতিতে শরীফ ওসমান হাদিকে শহীদ বলে উল্লেখ করা হয় এবং দেশবাসীকে হিংসা, উস্কানি ও ঘৃণা রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। সরকারের তরফে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলির প্রতিও সংহতি প্রকাশ করা হয়েছে। বিশেষ করে দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে তীব্রভাবে নিন্দা করা হয়। যদিও সৌভাগ্যবশত ওই সংবাদ মাধ্যমগুলির কর্মীরা প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানানো হয়েছে। ময়মনসিংহের এই ঘটনা নতুন বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষা, আইন শৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতা সবকিছুকেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তপ্ত বাংলাদেশে বৃহস্পতিবার রাতে দুটি সংবাদ মাধ্যমে হামলা চালানো হয়, যার জেরে বন্ধ থাকে প্রথম সারির সংবাদপত্র। হামলা হয় সাংবাদিকদের উপরেও। অফিসে হামলা এবং সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন ইউনূসের প্রেস সচিব।
বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে হামলা এবং সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সচিব শফিকুল আলম। শুক্রবার ওই ঘটনা নিয়ে তিনি ফেসবুকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার মাঝরাতে সংবাদপত্র দুটির অফিসে হামলা চলাকালে বহু সাংবাদিক প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন। শফিকুল আলম দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি নানাভাবে চেষ্টা করেও উপযুক্ত সময় পরিস্থিতি থেকে সাংবাদিক সহকর্মীদের নিষ্কৃতির ব্যবস্থা করতে পারেননি। প্রসঙ্গত, আব্দুল আলম উপদেষ্টার সচিব হওয়ার আগে ছিলেন বাংলাদেশের নামজাদা সাংবাদিক। আন্তর্জাতিক সংবাদ এজেন্সি এএফপির তিনি ছিলেন বাংলাদেশের ব্যুরো চিফ। গত বছর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের খবর গোটা দুনিয়াকে জানিয়েছিলেন এএফপির তৎকালীন বাংলাদেশের সংবাদদাতা শফিকুল আলম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সাহায্যের জন্য আতঙ্কগ্রস্ত কান্নায় রুদ্ধ ফোন কল পেয়েছিলাম। আমার সব বন্ধুদের কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী যে আমি আপনাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছি। সঠিক লোকদের কাছে সাহায্য সংগঠিত করার চেষ্টা করে আমি অসংখ্য ফোন করেছি, কিন্তু তা সময় মতো পৌঁছয়নি। অবশেষে ভোর 5টায় আমি ঘুমোতে যাই, এই জেনে যে দ্য ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। তবে ততক্ষণে ওই দুটি সংবাদপত্র ইতিমধ্যেই দেশের ইতিহাসে গণমাধ্যমের ওপর সংগঠিত সবচেয়ে ভয়াবহ জনতার হামলা এবং অগ্নিসংযোগের একটি প্রত্যক্ষ এবং সহ্য করেছে। শফিকুল লিখেছেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি, আমি দুঃখিত। হাই নিউজ নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক। এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তাকে অর্ডার অফ ওমানে সম্মানিত করলেন সে দেশের সুলতান হাইথাম বিন তারিক। সম্মান পেয়ে আপ্লুত মোদী বলেন, এটি দুদেশের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। ভারত ও ওমানের সম্পর্ক বহু পুরনো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক। এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। বৃহস্পতিবার তাকে অর্ডার অফ ওমানে সম্মানিত করলেন সে দেশের সুলতান হাইথাম বিন তারিক। সম্মান পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী এবং তিনি বলেন, এটি দুই দেশের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। ভারত ওমানের সম্পর্ক বহু পুরনো। সোমবার থেকে শুরু হয়েছে মোদীর বিদেশ সফর। প্রথম পর্যায়ে জর্ডানে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী, তারপর ইথিওপিয়ায় গিয়েছিলেন তিনি। এরপর বুধবারে তিনি ওমানে পৌঁছেছিলেন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী। ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী তাকে প্রদান করেছেন দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া। এবার ওমানে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী। এই নিয়ে এখনো পর্যন্ত বিদেশি রাষ্ট্রগুলি থেকে তিনি মোট 29টি নাগরিক সম্মান পেলেন। মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন, ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে আমি আপ্লুত। ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং ওমানের নাগরিকদের আমি কৃতজ্ঞ জানাই। এটি ভারত ওমানের ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক। 2025-এ ভারত ওমান সম্পর্কের 70 বছর পূর্ণ করল। সেই উপলক্ষেই ওমানের রাজধানী মাস্কটে পা রেখেছেন প্রধানমন্ত্রী। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে ইতিমধ্যেই তিনি সেখান থেকে বিশেষ বার্তাও দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। পামিরায় মার্কিন বাহিনীর উপর এক ভয়াবহ হামলায় 3 আমেরিকান নিহত হয়। এর জবাবে মার্কিন বাহিনী এই আক্রমণ শুরু করেছে বলে জানা গিয়েছে। রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েলের হামাস যুদ্ধের মাঝেই এবার পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানিয়েছে, সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। পামিরায় মার্কিন বাহিনীর ওপরে এক ভয়াবহ হামলায় 3 আমেরিকান নিহত হয়েছে। এর জবাবেই মার্কিন বাহিনী এই আমন্ত্রণে শুরু করেছে বলে জানা গিয়েছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে হেগসেথ লিখেছেন, 13ই ডিসেম্বর মার্কিন বাহিনীর ওপরে হামলা প্রক্রিয়ায় আইএসআইএস জঙ্গি পরিকাঠামো এবং অস্ত্র ব্যবহার ধ্বংস করার জন্য মার্কিন বাহিনী সিরিয়া অপারেশন হকিয়ে স্ট্রাইক শুরু করেছে। তিনি আরও লিখেছেন,
আমরা হামলার পরেই বলেছিলাম, যদি বিশ্বের যে কোনো জায়গায় তুমি আমেরিকানদের আক্রমণ করো তাহলে তোমাদের বাকি জীবন সংক্ষিপ্ত হবে, কারণ আমেরিকা তোমায় খুঁজে বের করবে, নির্মমভাবে হত্যা করবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই হামলাগুলি আইএসের দুর্গ লক্ষ্য করে করা হয়েছে। তিনি সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল শারার প্রতি নিজের সমর্থনের কথাও জানিয়েছেন। জঙ্গি গোষ্ঠীর ওপর মার্কিন আক্রমণকে সম্পূর্ণ সমর্থন করেছেন তিনি। আইএসআইএসকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প লেখেন, যদি তুমি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করো বা হুমকি দাও তাহলে তোমাকে আগের থেকে বেশি আঘাত করা হবে। মার্কিন প্রশাসনের তরফে এই ঘটনাকে একটি বড় মাপের হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। মধ্য সিরিয়ায় 70টি জায়গায় আক্রমণ করা হয়, যেখানে আইএসের পরিকাঠামো এবং অস্ত্র ছিল। জানা গিয়েছে আগামী দিনেও আরও হামলা হতে পারে। এই অপারেশন F-15 ইগল জেট এবং A-10 থান্ডার বোল্ট গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট এবং AH-64 অ্যাপাচে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। জর্ডানের F-16 যুদ্ধ বিমান এবং HIMARS রকেট আর্টিলারিও ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ব্রাউন ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভয়াবহ গুলিকাণ্ডের ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিন কার্ড লটারি বা ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম স্থগিত করার নির্দেশ দেন বলে খবর। ব্রাউন ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভয়াবহ গুলিকাণ্ডের ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড়সড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিন কার্ড লটারি বা ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম স্থগিত করার নির্দেশ দেন। প্রসঙ্গত, এই প্রোগ্রামের মাধ্যমেই অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ট্রাম্পের নির্দেশ মেনে তিনি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসকে এই কর্মসূচি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিচ্ছেন। ব্রাউন ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির সেই ঘটনা প্রসঙ্গ টেনে নোমের মন্তব্য, সেই ভয়ঙ্কর ব্যক্তির কখনোই আমাদের দেশে ঢোকার অনুমতি পাওয়ার কথা ছিল না। এই গুলিকাণ্ডে অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন পর্তুগালের নাগরিক ক্লদিও নেভেস ভ্যালেন্তে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ব্রাউন ইউনিভার্সিটিতে তার হামলায় 2 জন ছাত্রের মৃত্যু হয়েছে এবং অন্তত 9 জন আহত হয়েছেন। পাশাপাশি একটি পৃথক ঘটনায় MIT এর এক অধ্যাপকও খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যালেন্তেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তদন্তকারীদের দাবি, নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের অ্যাটর্নি লিয়া বি ফোলি জানান, ক্লদিও নেভেস ভ্যালেন্তে 2017 সালে বৈধভাবে স্থানীয় বাসিন্দার মর্যাদা পান, অর্থাৎ গ্রিন কার্ডের মাধ্যমে তিনি আমেরিকায় বসবাসের অধিকার পেয়েছিলেন। ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর সর্বাধিক 50,000 গ্রিন কার্ড লটারির মাধ্যমে দেওয়া হয়। এই সুযোগ মূলত সেই দেশগুলির নাগরিকদের জন্য যাদের প্রতিনিধিত্ব যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে কম। এর মধ্যে আফ্রিকার বহু দেশও রয়েছে। এই প্রোগ্রাম মার্কিন কংগ্রেস তৈরি করেছিল, ফলে হঠাৎ করে তা স্থগিত করার সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 2025 সালের ভিসা লটারির জন্য প্রায় 2 কোটি মানুষ আবেদন করেছিলেন। জয়ী প্রার্থীদের সঙ্গে তাদের স্ত্রী বা স্বামীদের ধরলে মোট 1,31,000-এর বেশি নাম নির্বাচিত হয়। তবে লটারি জিতলে গ্রিন কার্ড নিশ্চিত নয়। এর পরেও কঠোর যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে যেতে হয় আবেদনকারীদের। এই লটারিতে পর্তুগালের নাগরিকরা মাত্র 38টি স্লট পেয়েছিলেন। লটারি জেতার পর আবেদনকারীদের গ্রিন কার্ডের জন্য আবেদন করতে আমন্ত্রণও জানানো হয়। তাদের মার্কিন দূতাবাস বা কনসুলেটে ইন্টারভিউ দিতে হয় এবং অন্যান্য গ্রিন কার্ড আবেদনকারীদের মতোই একই ধরনের যাচাই ও শর্তের মধ্য দিয়ে যেতে হয়। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে এই ডাইভার্সিটি ভিসা লটারির বিরোধিতা করে আসছেন। ক্রিস্টি নোমের এই ঘোষণা অনেকের মতে কোনো একটি মর্মান্তিক ঘটনাকে সামনে রেখে অভিবাসন নীতিতে কড়াকড়ি আনার আরও একটি উদাহরণ।
এর আগেও গত নভেম্বর মাসে ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর হামলায় এক আফগান নাগরিককে অভিযুক্ত করা হলে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান সহ একাধিক দেশ থেকে অভিবাসনের উপর ব্যাপক কড়া নিয়ম চাপিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। গত 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি, আর তা শুল্কের ভয় দেখিয়ে সম্ভব হয়েছে। ফের হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি, এমনটাই দাবি করছেন আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। আর তা তিনি শুল্কের ভয় দেখিয়ে সম্ভব করেছেন, এমনটাও তিনি দাবি করছেন। বুধবার ফের হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি অনুপ্রবেশের বিষয়টি নিয়েও মুখ খুলেছেন তিনি। জানান, ভিসা নীতি কঠোর করায় একজন বিদেশীও অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ট্রাম্প। সেই সময় তিনি বলেন, আমি আমেরিকার শক্তি পুনরুদ্ধার করেছি। গত 10 মাসে শুল্কের ভয় দেখিয়ে 8টি যুদ্ধের অবসানও ঘটিয়েছি। ইরানের পরমাণু হুমকি ন্যস্ত করেছি। গাজায় ভয়াবহ যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি। 3000 বছর ধরে অশান্তি চলার পর মধ্যপ্রাচ্যে আমি শান্তি প্রতিষ্ঠা করেছি। একই সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তার পুনরুজ্জীবনের কৃতিত্ব শুল্ককে প্রাধান্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ইতিমধ্যেই আমি আমেরিকায় $18 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করেছি, যার অর্থ চাকরি, মজুরি বৃদ্ধি, প্রবৃদ্ধি এবং আরও অনেক কারখানা নির্মাণ করা। এই সাফল্যের বেশিরভাগ শুল্কের মাধ্যমে অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, আমার প্রিয় শব্দ শুল্ক, যা বহু দশক ধরে অন্যান্য দেশ আমাদের বিরুদ্ধে সফলভাবে ব্যবহার করে আসছে। হাই নিউজ নেটওয়ার্ক। হাজার হাজার পাকিস্তানি ভিখারিতে ভরে যাচ্ছে সৌদি আরব। পাক নাগরিকদের ভিসা নিয়ে বিধিনিষেধ করা করেছে সংযুক্ত আরব আমিরশাহী। এবার জানা গেল, সৌদি আরবে 56,000 পাকিস্তানি ভিখারিকে পাকিস্তানে প্রত্যর্পণ করল সৌদি আরব। হাজার হাজার পাকিস্তানি ভিখারিতে ভরে যাচ্ছে সৌদি আরব, এমন কথা গত বছরই শোনা গিয়েছিল। পাক নাগরিকদের ভিসা নিয়ে বিধিনিষেধ করা করেছে সংযুক্ত আরব আমিরশাহী। এবার জানা গেল, সৌদি আরব 56,000 পাকিস্তানি ভিখারিকে পাকিস্তানে প্রত্যর্পণ করেছে। সংগঠিত ভিক্ষুক চক্রগুলির বিদেশে যাওয়ার আটকাতে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি 2022 সালে 66,154 জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিয়েছিল। কিন্তু এরপরেও যে প্রবণতা কিছুই বদলায়নি তা স্পষ্ট। জানা গিয়েছে, দেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা তৈরি করেছে পাকিস্তান। সেই সঙ্গে রয়েছে বিদেশি সরকারগুলির কঠোর সতর্কতা। তা সত্ত্বেও হাজার হাজার পাকিস্তানি কেবল ভিক্ষা করার উদ্দেশ্যেই বিদেশে ভ্রমণ অব্যাহত রেখেছে। এই অবস্থায় সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে 56,000 পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে। প্রসঙ্গত, 2023 সালে এক আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয়, বিদেশে যত ভিখারি গ্রেফতার হয়েছে তাদের মধ্যে 90%ই পাকিস্তানের নাগরিক। শুধু তাই নয়, মক্কার মসজিদ চত্বরেও যত পকেটমার ধরা পড়েন তাদের অধিকাংশই পাকিস্তানি। বছরের পর বছর ধরে চলছে এই সমস্যা। পাকিস্তানও অনেক আগে স্বীকার করে নিয়েছে এই অভিযোগ সত্যি। তারা সৌদিকে আশ্বস্ত করে এই ভিখারি পাঠানো মাফিয়া চক্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, যদিও সেই ভিখারি সমস্যার কোনো সুরাহা মেলেনি। অন্যদিকে গত মাসে সংযুক্ত আরব আমিরশাহীর বেশিরভাগ পাকিস্তানি নাগরিককে ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হল, উপসাগরীয় দেশটিতে গিয়ে পাকিস্তানের অপরাধমূলক কর্মকাণ্ড ও ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সেই দেশ। সব মিলিয়ে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলিতে পাকিস্তানদের পরিস্থিতি ঠিক কেমন দাঁড়িয়েছে তা এখন স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।